আমি এম স্যার, তোমাদের জন্য অনলাইনে। তো তোমরা অনেক কৃষক বিদ্রোহের নাম তোমরা জানো। এরকম অনেক কৃষক বিদ্রোহের মধ্যে আমরা পাবনার কৃষক বিদ্রোহ, নীল বিদ্রোহ, এগুলির আমরা নাম বলতে পারি। তো এরকম একটি কৃষক বিদ্রোহ হলো সন্ন্যাসী ফকির বিদ্রোহ। এটাই আমাদের আজকের আলোচ্য পাঠ। সন্ন্যাসী ফকির বিদ্রোহ ছিল ব্রিটিশ ভারতের কৃষক আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বিদ্রোহ। যে বিদ্রোহ 1763 খ্রিস্টাব্দে ঢাকায় সংগঠিত হয়েছিল। তারপর এই বিদ্রোহ ঢাকা থেকে পর্যায়ক্রমে রংপুর, দিনাজপুর, বগুড়া প্রভৃতি স্থানে ছড়িয়ে পড়েছিল। এই বিদ্রোহ যারা শুরু করেছিল, যারা নেতৃত্ব দিয়েছিল, তাদের মধ্যে অন্যতম ছিলেন ভবানী পাঠক, মজনু শাহ, চিরাগ আলী, দেবী চৌধুরানী প্রমুখ। তারা এই বিদ্রোহগুলিতে নেতৃত্ব দিয়েছিল। কিন্তু কেন এই সন্ন্যাসী ফকির বিদ্রোহ সংগঠিত হয়েছিল এটা আমাদের জানতে হবে। সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণ কি ছিল? নাম্বার 1, সন্ন্যাসী ফকিরদের উপর ভূমি রাজস্ব আরোপ করা। সন্ন্যাসী ফকিরদের উপর তারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি উচ্চ হারে ভূমি রাজস্ব আরোপ করে বা চাপিয়ে দেয়। এতটা উচ্চ হারে চাপিয়ে দেয় যে তাদের পক্ষে দেওয়া সেই ভূমি রাজস্ব সম্ভব ছিল না। তাই তারা বিদ্রোহের পথে হাঁটতে বাধ্য হয়। 2 নম্বর কারণ হলো সন্ন্যাসী ফকিররা দল বেঁধে তীর্থ ভ্রমণে যেত। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের উপর তীর্থকর আরোপ করে যে ধর্ম করতে গেলে তীর্থকর দিতে হবে কোম্পানিকে, আর সেই জন্যেই তারা বিদ্রোহের পথে পা বাড়িয়েছিল। নাম্বার 3, ফকিরদের দরগায় যাওয়ার উপর বিধিনিষেধ জারি করেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কেননা সন্ন্যাসীদের ওপর যেমন বিধিনিষেধ আরোপ করেছিল, ঠিক তেমনি ফকিরদের ওপর বিধিনিষেধ আরোপ করেছিল। এবং এতটাই বিধিনিষেধ আরোপ করেছিল যে একদিকে সন্ন্যাসী, অন্যদিকে ফকিররা তারা বিদ্রোহী হয়ে উঠেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে। শুধু তাই নয়, এছাড়া মধ্যস্থ ভোগী যারা ছিল, যারা খাজনা, ভূমি রাজস্ব ইত্যাদি আদায় করত, সেই মধ্যস্থ ভোগীরা সন্ন্যাসী ফকিরদের উপর নানাভাবে অত্যাচার জুলুম চালাতো, যে অত্যাচার জুলুমের জন্য সন্ন্যাসী এবং ফকিররা বিদ্রোহের পথে হাঁটতে বাধ্য হয়েছিল। এই সন্ন্যাসী ফকির বিদ্রোহের যদি ফলাফলের দিকে আমরা তাকাই, আমরা দেখব এই বিদ্রোহে 50,000 বিদ্রোহী যোগদান করেছিল। বিদ্রোহ যখন শুরু হলো, ব্রিটিশ সরকার ভয় পেয়ে গেল। 50,000 বিদ্রোহী। তাই ব্রিটিশদের সঙ্গে সন্ন্যাসী ফকিরদের যে সংঘর্ষ হয়, সেই সংঘর্ষে 2 বার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনারা পরাজিত হয়। এবং এই সময়, এই বিদ্রোহকালে 2 জন ব্রিটিশ সেনাপতির মৃত্যু হয়। একজন হলেন টমাস আর একজন হলেন এডওয়ার্ডস। এদের 2 জনের মৃত্যু হয়। এরা ছিলেন ব্রিটিশ সেনাপতি। যদিও এই বিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হয়। আমরা যদি দেখি বিদ্রোহ ব্যর্থ হলেও এই বিদ্রোহের কতকগুলি আমরা বৈশিষ্ট্য চোখে পড়ে। আমরা এই বৈশিষ্ট্যগুলি একটু দেখব। কি কি বৈশিষ্ট্য ছিল? না, ধর্মীয় ভাবাদর্শে অনুপ্রাণিত হয়ে সন্ন্যাসী ফকিরা বিদ্রোহের পথে সামিল হয়েছিল। ইয়া ছিল বিদ্রোহের প্রথম বৈশিষ্ট্য। 2 নম্বর হলো সন্ন্যাসী ফকিরদের সঙ্গে কৃষকরাও
যোগদান করেছিল। এই সন্ন্যাসী ফকিরদের সঙ্গে কৃষকদের যোগদান ছিল দ্বিতীয় বৈশিষ্ট্য। আর ব্রিটিশদের হাত থেকে দেশ এবং ধর্মকে রক্ষা করা ছিল এই বিদ্রোহের তৃতীয় লক্ষ্য। আর 4 নম্বর হলো পরবর্তীকালে এই সন্ন্যাসী ফকির বিদ্রোহ পরবর্তী বিদ্রোহগুলির অনুপ্রেরণা জাগিয়েছিল, তাদের ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হওয়ার ইন্ধন জুগিয়েছিল। তাহলে এবার আমরা দেখব এই সন্ন্যাসী ফকির বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি কেমন ছিল। কোনো কোনো গবেষক এই সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের চরিত্রকে কৃষক বিদ্রোহ বলেছেন। যেমন হান্টার সন্ন্যাসী ফকির বিদ্রোহকে কৃষক বিদ্রোহ বলেছেন, কেননা তিনি বলেছিলেন সন্ন্যাসী ফকিররা কৃষক ছিল, তারা কৃষিকাজ করত, তাদের উপরে নানা কর আরোপ করলে তারা ক্ষুব্ধ হয় এবং বিদ্রোহের পথে পা বাড়ায়, তাই এটি ছিল কৃষক বিদ্রোহ। লেস্টার হ্যাচিনসন 1857 সালে এই সন্ন্যাসী ফকির বিদ্রোহকে স্বাধীনতা সংগ্রাম বলেছেন। কেননা হ্যাচিনসন বলেছেন যে এই বিদ্রোহ সন্ন্যাসী ফকিররা শুরু করেছিল দেশের স্বাধীনতার জন্য। যদিও নানা বিতর্ক রয়ে গেছে ঐতিহাসিক মহলে, বিতর্ক যাই থাকুক না কেন, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ আমরা যদি এই ম্যাপটার মধ্যে দেখি তাহলে আমরা দেখব এই বিদ্রোহ পূর্ব বাংলা পশ্চিম বাংলার একটা বিরাট এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছিল, যে বিদ্রোহ ব্রিটিশরা দমন করতে সক্ষম হয়েছিল। অর্থাৎ সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হয়েছিল। এবার আমরা আলোচনা করব কেন ব্যর্থ হয়েছিল। 50,000 বিদ্রোহী যোগদান করেছিল, কিন্তু সন্ন্যাসী ফকিররা ব্যর্থ হয়েছিল কেন? এক ঝলক। সন্ন্যাসী ফকিরদের মধ্যে কোনো নির্দিষ্ট লক্ষ্য ছিল না, তারা বিদ্রোহ করছে, কিন্তু বিদ্রোহ করার পরবর্তীকালে কি হবে তাদের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকা দরকার, সেই লক্ষ্য ছিল না। আর এই লক্ষ্য না থাকার জন্য সন্ন্যাসী ফকির বিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল। তাছাড়া 2, সন্ন্যাসী ফকির বিদ্রোহীদের মধ্যে হাতে গোনা কয়েকজন ছাড়া যোগ্য নেতৃত্বের অভাব ছিল, যে যোগ্য নেতৃত্বের অভাবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হয়েছিল। শুধু তাই নয়, সন্ন্যাসী ফকির বিদ্রোহের 3 নম্বর পয়েন্ট হলো সঠিক পরিকল্পনার অভাব। তারা বিদ্রোহ করেছিল কিন্তু নির্দিষ্ট সঠিক কোনো পরিকল্পনা ছিল না, এই সঠিক পরিকল্পনা না থাকার জন্য সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হয়েছিল। 4 নম্বর পয়েন্ট হলো রণকৌশলের অভাব। সন্ন্যাসী ফকিররা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধুনিক সৈন্যের সঙ্গে লড়াই করতে যাচ্ছে, তাদের একটা রণকৌশল ঠিক করা দরকার ছিল, কিন্তু তারা কোনো রণকৌশল ঠিক করতে পারেনি। আর এই ভ্রান্ত রণকৌশলের জন্য সন্ন্যাসী ফকিররা ব্যর্থ হয়েছিল, তাদের বিদ্রোহ ব্যর্থ হয়েছিল। শুধু তাই নয়, উপযুক্ত যে সংগঠক দরকার ছিল বিদ্রোহ পরিচালনার জন্য, সেই সংগঠকেরও অভাব ছিল, যার পরিপ্রেক্ষিতে 1763 খ্রিস্টাব্দে যে সন্ন্যাসী ফকির বিদ্রোহ সংগঠিত হয়, যে বিদ্রোহ সময়ের সারণীতে ধীরে ধীরে স্তীমিত হয়ে ব্যর্থ হয়েছিল। তো সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলেও এই বিদ্রোহকে কখনোই কোনো কালে অস্বীকার করা যাবে না, কেননা এই বিদ্রোহ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দারুণ আঘাত দিয়েছিল, তাদের মসনদকে টলিয়ে দিয়েছিল। তারা এই বিদ্রোহের ভয়াবহতা দেখে তারা স্তম্ভিত হয়ে গিয়েছিল, যেটা তারা কল্পনাও করতে পারেনি। তাই এই বিদ্রোহ পরবর্তী বিপ্লবী আন্দোলনগুলিকে বা কৃষক আন্দোলনগুলিকে উদ্বুদ্ধ করেছিল এবং ব্রিটিশ বিরোধী সংগ্রামের মানসিকতা তৈরি করে দিয়েছিল এবং মহাজন জমিদারদের পাশাপাশি ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ইন্ধন জুগিয়েছিল। থ্যাংক ইউ।